আমার টোটাল 6 বছরের এক্সপিরিয়েন্সকে একটা ফেজে আনার জন্য অর্থাৎ 34টা পেজের মধ্যে নিয়ে এসেছি, অনলি 34টা পেজে। এবং এটা কোনো প্রকার ইন্ডিকেটর ছাড়া, কোনো প্রকার ইন্ডিকেশন ছাড়া, রোবট বট ছাড়া, শুধুমাত্র ক্যান্ডেল ধরে যা করা যায়। এবং 34টা পেজের এই টোটাল যে নোটবুকটা আমি তৈরি করছি, এইটা অ্যাকচুয়ালি আইকিউ অপশন, কোটেক্স, পকেট অপশন, অর্থাৎ অপশন ট্রেডিংয়ে, অর্থাৎ বাইনারি ডিভিশন যেখানেই আছে সেখানেই কাজে লাগানো যাবে। এবং এই বইয়ের সেকেন্ড পেজে কিন্তু কিছু শর্ত দেওয়া আছে, যে বইটা পড়ার আগে কিছু শর্ত, যে কি কি করতে হবে, কি নিয়ম মানতে হবে। হ্যাঁ, এই শর্ত মানলেই আপনি এই বইটা পড়বেন, আর নাইলে পরে এই বইটা পড়বেন না, ঠিক আছে? কারণ নিয়ম ছাড়া কোনো কিছুই করা পসিবল না। আর এই বইয়ের স্ট্র্যাটেজি ধরে ট্রেড করার জন্য কি কি আপনাকে জানতে হবে, কয়েকটা জিনিস জানতে হবে, 7টা জিনিস। এই 7টা জিনিস এখানে দিয়ে দেওয়া আছে। এবং এই 7টা জিনিস যারা জানে না তাদের জন্য এই 7টা জিনিসের যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো, সেগুলো আবার এই ইউটিউব ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া আছে। সো ব্যাপারটা ইজি হয়ে গেল। আর অবশ্যই যারা কাছের মানুষ তাদের জন্য এগুলো তাদেরকে অবশ্যই আমি দিয়ে দিব। তো এর মধ্যে খুবই সহজ সিস্টেমে বাংলা ভাষায় দিয়ে দেওয়া আছে। মেইন স্লোগান কিন্তু এটাই, যে কন্টিনিউয়াস ট্রেড নেওয়ার গোপন রহস্য। সো আপনি প্রথম একটা জাস্ট সিম্পল দেখাই, যে এই যে একটা ক্যান্ডেলের ওয়ে, এই ওয়ের পরে সেম এসএনআরকে যদি ক্রস করে তারপরে ক্যান্ডেল আপে যাবে। হ্যাঁ, এবং এই রুলস কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, যে কি রুলস। তাহলে এখানে কি বলছে, শুধু জানতে হচ্ছে আপনার এসএনআর, ক্যান্ডেল কিন্তু জানার দরকার নেই। এই যে এখানে কিন্তু প্রথম দিয়ে দেওয়া আছে সাপোর্ট, রেজিস্ট্যান্স, এসএনআর পয়েন্ট, ড্রপিং পয়েন্ট আপনাকে জানতে হবে। কি কি জানতে হবে, এই যে জানতে হবে। সো এই কয়টা জিনিস জানার পরে আপনি যদি এই ফর্মুলা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, এই 30টা ফর্মুলা আপনি ফলো করেন, আই থিঙ্ক আপনি সাকসেস হবেন। সো অ্যাকচুয়ালি কোনো রকেট সায়েন্স জানার দরকার নেই। যতটুকু আপনি জানেন ততটুকু যদি আপনি বাস্তবে কাজে লাগান, আমি মনে করি, আমি বিশ্বাস করি যে যথেষ্ট সাকসেস হওয়ার জন্য। আমি কিন্তু অলওয়েজ সবাইকে একটা কথা বলি, যে লাইফ ইজ টু শর্ট, সো মেক ইজ সুপার সিম্পল। অর্থাৎ আপনার জীবনটা যেহেতু ছোটো, এটাকে সুপার সিম্পল ওয়েতে থিঙ্ক করতে হবে। সাকসেস ইজ নিয়ার, ফার্স্ট লার্ন দেন আর্ন। অর্থাৎ আপনি যদি খুব তাড়াহুড়া করেন কোনো লাভ নাই, সাকসেস খুব কাছেই আছে, কিন্তু আপনাকে আগে লার্নিং করতে হবে, তারপর আর্নিংয়ের চিন্তা করতে হবে। নিচের লাইনটা খুবই ইম্পর্টেন্ট, নলেজ উইল নেভার গেট ইন ভেইন, ইট উইল রিমেন উইথ ইউ, উইথ দ্য পাওয়ার অফ নলেজ ইউ হ্যাভ টু আর্ন। আপনাকে কিন্তু নলেজ কখনোই সেরে যাবে না। আপনি যদি নলেজটাকে আর্ন করতে পারেন, আপনি নলেজটাকে যদি আপনার ভেইনের মধ্যে নিয়ে নিতে পারেন, তাহলে এই নলেজটাকে কাজে লাগিয়ে আপনি আর্ন করতে পারবেন। একটা থিঙ্ক যদি বলি, যে পৃথিবীতে প্রতিটা পিপলই আর্নিং করে খায়, তাই না? আর্নিং করে খায়, কিন্তু প্রতিটা পিপলের একটা ওয়ে আছে। কেউ হচ্ছে দিনমজুর, তো সে কী করে, সে ছোটোবেলা থেকে এই কাজটা করে। এবং কেউ রাজমিস্ত্রি হয়ে গেছে, কেউ হচ্ছে যে ইলেকট্রিক মিস্ত্রি হয়ে গেছে, কেউ হচ্ছে যে লোডার, ভার বহন করে। তো একটা লোডার যে পরিমাণ ভার বহন করে, অবশ্যই আপনি ওই পরিমাণ ভার বহন করতে পারবেন না। আবার তার যে এই সারাদিনের ভার বহন করার ইনকাম 700 বা 1000 বা 500 টাকা। সো এই সেম একটা অর্গানাইজেশনের একজন ডিরেক্টর বা সিইও, সে এসি রুমের মধ্যে বসে বসে শুধু থিঙ্ক করে আর প্ল্যান করে, সে কিন্তু আর্নিং করে ডেইলি কত, 5 থেকে 10,000। অর্থাৎ তার স্যালারি কিন্তু মাসে 70 থেকে 80,000 বা 1 লাখ টাকা হয়। আর একজন লোডারের স্যালারি কিন্তু মান্থলি কত হয়, 10 থেকে 12,000 টাকা। তো পরিশ্রম কে করে বেশি? লোডার করে। তাহলে স্যালারি ডিরেক্টর পায় কেন এত বেশি? এক নম্বর কথা হচ্ছে যে কার কাজটা বেশি ইফেক্টফুল, অর্থাৎ কোনটা বেশি ইফেক্টফুল। লোডার যদি 2টা বস্তা না টানে, অন্য কেউ টানতে পারবে, এবং 2টা বস্তা না টানলে ওই পরিমাণ লস হবে না। কিন্তু সিওর ওখান থেকে যদি প্ল্যান না আসে, ডিরেকশান না আসে, তাহলে কিন্তু অর্গানাইজেশন লস করবে। সিও হচ্ছে ওই বাসের ড্রাইভার। সো 2টা জিনিস, একটা জিনিস হচ্ছে
লোডার সারাদিন এত পরিমাণ লোড টেনে এত কষ্টের পরিশ্রম করে সে 700 টাকা আর্ন করতেছে বা 500 টাকা আর্ন করতেছে, আর একজন এসি রুমে বসে বেশি টাকা আর্ন করতেছে। দুইজনের পার্থক্যটা কোথায়? একজন বডি বিল্ড করছে, অর্থাৎ সে শক্তি আছে তার, সে ঘাড়ে করে নিয়ে যেতে পারে, আর একজন তার ব্রেইনটাকে বিল্ড করছে। যে ব্রেনটাকে বিল্ড করছে সে তার বুদ্ধিকে কাজে লাগায় কিন্তু হিউজ আর্ন করতেছে। এখন আপনি যদি ওই লোডারের প্রতিদিন 20টা করে ডিম খাওয়ান, 2টা করে গরু খাওয়ায় যদি ওর শক্তি আরও অনেক বাড়ায় দেন, সে কত টাকা আর্ন করতে পারবে? অর্থাৎ শারীরিক ওই শক্তি খাটায়ে কত টাকা আর্ন করা পসিবল? হাইস্ট আপনি বর্তমান সময়ে আপনার যে বডি আছে এই বডিতে আপনি মনে করেন 100 কেজির একটা বস্তা নিয়ে যেতে পারেন, কিন্তু যখন আপনি 500 কেজির বস্তা নিয়ে যেতে পারবেন মনে করেন, তখন আপনার আর্নিং কত হবে? অর্থাৎ আপনি শারীরিক পরিশ্রম করে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আর্নিং করতে পারবেন, এর বেশি না। বাট আপনি যদি আপনার ব্রেইনকে ডেভেলপ করতে পারেন তাহলে কিন্তু আপনার আর্নিংয়ের এরকম কোনো পরিধি থাকবে না যে এর বাইরে যেতে পারবেন না। সো ফার্স্ট থিঙ্ক করে নিতে হবে যে আমি কোন আর্নিংয়ে যাব। আমি কি আমার বডি খাটায় অর্থাৎ শরীর খাটায় আর্নিং করব, নাকি আমার মেধা খাটায় আর্নিং করব? তো যদি আপনি চিন্তাভাবনা করি যে সারা জীবনটাকে সহজভাবে কাটাবো, তাহলে অবশ্যই আপনাকে থিঙ্ক করতে হবে যে আমি মেধাটাকে ডেভেলপ করব। আর যদি মনে করেন যে না আমি কাজ করে খাবো, তাহলে আপনি কোনো সমস্যা নেই, আপনি কাজ করে খান, আপনি যে ওয়েতে আসছেন এই ওয়েতেই থাকেন। এখন প্রতিটা পিপলই যদি থিঙ্ক করে যে আমি মেধা খাটায় আর্ন করব, তাও পসিবল না, কারণ সবার মেধা সমান না, সবাই যে মেধা খাটায় আর্নিং করতে পারবে তাও না। সেক্ষেত্রে আপনাকে আগে টেস্ট করে দেখতে হবে যে আমার দ্বারা পসিবল কি না। আপনার দ্বারা পসিবল না হলে আপনি অন্য একটা করেন, কিন্তু আগে দেখতে হবে যে আপনি কোনটা করা পসিবল। আমি প্রথম যখন জব করতে যাই আমাকে আমার সিনিয়র বলছিল যে আমি সিনিয়রকে বলছিলাম যে আমি কোন ডিপার্টমেন্টে জব করলে ভালো কিছু করতে পারবো। তো আমার সিনিয়র আমাকে বললো যে কাজ করে খেতে চাও নাকি কাজ করায় খেতে চাও? তো আমি বললাম অবশ্যই কাজ করাই খেতে চাই। তো বললো আগে কাজ করা শেখো, তাহলে যদি কাজ করা শিখে যাও তখন তুমি মানুষকে দিয়ে কাজ করাই খেতে পারবে। আর যদি চিন্তা ভাবনা করো যে আমি কাজ না শিখে কাউকে দিয়ে করাবো, সো এটা পসিবল না। তো এখানেও কি হলো, সর্বপ্রথম আপনাকে আগে নিজে করতে হবে, অর্থাৎ আগে লার্ন তারপরে আর্ন, এটা হলো মেন ওয়ে। তারপরে যেটা হচ্ছে ওই যে আমি আস্কিং করলাম যে কোন ডিপার্টমেন্টে জব করলে আমি ভালো কিছু করতে পারবো, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। আপনাকে আপনার সিলেবাস রেডি করে নিতে হবে, আপনার ওয়ে রেডি করে নিতে হবে যে আমি কোন ওয়েতে গেলে আমার জন্য বেটার হবে। আমরা প্রত্যেকেই যখন এই মার্কেটে আসি কাজ করতে তখন থিঙ্কিং করি বা আস্কিং করি যে ভাইয়া আপনার কাছে আমি শিখবো, বা স্যার আপনার কাছ থেকে আমি শিখবো, কিন্তু এটা শিখলে কত টাকা আর্ন করতে পারবো, বা এখান থেকে কি আসলে টাকা ইনকাম করা সম্ভব? ভাই এই চিন্তাটা না করে বা এই ধরনের কোশ্চেনটা না করে আপনি ওনাকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া এটা শিখতে আসলে কতদিন লাগে, আর শিখতে গেলে কি কি স্টেপ ধরে শিখতে হবে, এটা শেখার জন্য কি কি টুলস লাগবে, এবং আদৌ কি আমার দ্বারা শেখা পসিবল হবে। তখন উনি আপনাকে বুঝবে যে আপনি শেখার জন্য আগ্রহী এবং আপনার মেন্টালিটিটা পজিটিভ, তখন আপনাকে সঠিক অ্যান্সার করবে। কিন্তু যখনই আপনি বলবেন ভাইয়া এটা করে কত টাকা ইনকাম করা পসিবল বা দিনে কয় টাকা ইনকাম করা যাবে, তখন সে বুঝে যাবে যে এ আসলে কাজের লোক না, এ হচ্ছে লোভী। তখন সে বলবে যে দেখেন না এটাতে বেশি ভালো হবে না বা এটা অনেক ভালো হবে, এই সেই বলে সে আপনাকে সঠিক ইনফরমেশনটা দিবে না। সো একটা মানুষের কাছ থেকে আপনার ভালো ইনফরমেশন নিতে গেলেও আপনাকে পজিটিভ ওয়েতে আস্কিং করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার চিন্তাধারা পজিটিভ হয়নি ততক্ষণ আপনি অন্য কোনো পিপলের থেকে পজিটিভ কিছু পাওয়ার কথা চিন্তাই করবেন না। আপনি যখন পজিটিভ, ঠিক আছে, তখন আপনি অটোমেটিক্যালি অন্যের দ্বারা পজিটিভ কিছু পাবেন। আপনি যদি কাউকে সালাম দেন সে আপনাকে সালাম দিতে বাধ্য, আপনি যদি কাউকে সালাম না দেন তো সে আপনাকে সালাম নাও দিতে পারে। আপনি যদি কাউকে সম্মান করেন সে আপনাকে সম্মান করতে বাধ্য, আপনি যদি সম্মান না করেন সম্মান সে আপনাকে নাও করতে পারে। সো আপনি যদি কাউকে করেন তাহলে সেকেন্ড পারসন আপনাকে করতে বাধ্য, তাই না? সো আপনাকে আগে পজিটিভ হতে হবে। আচ্ছা, এইবার হলো আপনার যে সিলেবাসের কথা, যে আপনার কোন কোন স্টেপ ধরে গেলে আপনি শিখতে পারবেন সহজে। সবার আগে এইটা ওয়ে, আপনি যদি একজন পুলিশ অফিসার হওয়ার থিঙ্কিং করেন তাহলে আপনাকে কি করতে হবে, লাইনে দাঁড়াইতে হবে, তারপরে কি করতে হবে এই স্টেপগুলো কারো কাছ থেকে জেনে নিতে হবে। যে আপনি মাঠে যাবেন, মাঠে যাওয়ার পরে কি করবেন, তারপরে কি স্টেপ কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি একজন সোলজার হইতে চান, সৈনিক হইতে চান, সেক্ষেত্রে কি হবে, অথবা আপনি যদি একজন বিসিএস ক্যাডার হইতে চান তাহলে আপনার লেখাপড়ার ওইটা কি হবে,
অর্থাৎ ওয়ে তো আপনাকে আগে স্বপ্ন নির্ধারণ করে দেন ওয়েটাকে আপনাকে খুঁজে বের করতে হবে, দেন স্টেপ বাই স্টেপ আপনি এই ওয়েগুলো সম্পন্ন করে করে যাবেন, তাহলে না লক্ষ্যবস্তুতে পৌঁছাবেন। আর যদি আপনি এগুলো না জেনে যান তাহলে তো আপনার হবে না। সো ওয়ে কি কি, এই যে সুন্দর একটা জিনিস দেখাই দিলাম, খেয়াল করছেন কিনা আমি জানি না। এই যে এখানে বলা আছে যে কি এখানে কয়টা ওয়ে, একটা হলো আপনার জানতে হবে কি কি জিনিস, মিনিমাম 14টা ক্যান্ডেলের বিহেভিয়ার জানতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স এসএনআর পয়েন্ট ড্রপিং পয়েন্ট জানতে হবে, ব্রেকআউট পজিশন রিভার্সাল পজিশন পুলব্যাক পজিশন স্ট্যাক পজিশন, মার্কেট মুভমেন্টাম হাই লো পজিশন, নিউজ টাইম কনসেপ্ট অ্যাকশন কনসেপ্ট, ক্যান্ডেল স্টেবিলিটি আনস্টেবিলিটি, ক্যান্ডেল পাওয়ার অ্যান্ড উইক ডিরেকশন। এই কয়েকটা জিনিস মাস্ট বি আপনার জানতে হবে। তারপরে আপনার কিছু শর্ত আছে মানতে হবে, কি যে নির্দিষ্ট একটা নিয়মে থাকতে হবে, নিউজ টাইমকে রেসপেক্ট করতে হবে, এরকম অনেক কিছু শর্ত আছে, এই জিনিসগুলো জানতে হবে। তো এই জিনিসগুলো হলো প্রাইমারিগুলো আপনি যখন জেনে গেলেন, তারপরে হচ্ছে এখন আপনার স্ট্র্যাটেজি, অর্থাৎ আপনার ট্রেনিং বা আপনি যদি জিমেও যান বডি বিল্ড করার জন্য, আপনাকে কি আগে ফ্রি হ্যান্ড কিছু করায় না, ফ্রি হ্যান্ড ব্যায়ামগুলো করার পরে তারপরে তো আপনি ইকুইপমেন্ট হাতে নেন। সো সেম আগে ফ্রি হ্যান্ডগুলো শেষ হয়ে গেলে পরে আপনার ইকুইপমেন্ট অর্থাৎ স্ট্র্যাটেজি। সো স্ট্র্যাটেজি আমি দিয়েই দিচ্ছি। এবং নতুন কথা যেটা বললাম যে এই যে নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে ডু অর ডাই, আমি 100% দায়িত্ব নিয়ে নিচ্ছি যে আমি আপনাকে যা করার লাগে করব, কিন্তু আপনি আমার নিয়মের বাইরে যেতে পারবেন না। অর্থাৎ আপনি যদি যত বড়ই বাঘা হন না কেন, যত মেধাবী হন না কেন, নিয়মের বাইরে ভাই কিছু করতে পারবেন না। নিয়মটা হলো মেন ফ্যাক্ট। সো আপনাকে অবশ্যই নিয়ম মেনটেন করতে হবে। আর 2 নম্বর হচ্ছে মিনিমাম 1 ঘন্টা করে হলেও স্টাডি করতে হবে, স্টাডির বাইরে কোনো কিছু নাই। সো প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমার সাথে থেকেই আপনি পাবেন, অথবা আপনি নিজে নিজেই করেন, নো ইস্যু। এখন আপনি যখন একা একা নিজে নিজে করবেন তখন আপনার ভুলটা আপনি বুঝতে পারবেন না, আর যখন আপনি আমার সাথে বা কোনো একজন গাইডের সাথে করবেন তখন যেটা হবে, সে আপনার ভুলগুলোকে দেখতে পাবে যে এই ভুলগুলো আপনি করতেছেন, সেক্ষেত্রে সে তখন কিন্তু আপনাকে হেল্প করতে পারবে। আর যদি আপনি নিজে নিজে করেন আপনার ভুলটা আপনি বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে তখন আপনার সময় লাগবে বেশি। আর এছাড়া আপনি যেটা করতে পারেন, আমি যেটা বারবার বলি যে ট্রেড হিস্টোরি রাখা, ট্রেডের লসিং রুলসগুলোকে ফলো করা এবং লস হিস্টোরি রাখা এবং ওই হিস্টোরিগুলোকে রিকভার করা, এগুলো করেও আপনি নিজে নিজে করতে পারেন। সো এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। এবং 95% পিপলই লুজার হওয়ার পিছনে একটাই কারণ, নিয়ম মানে না, ইমোশন কন্ট্রোল করে না, মানি ম্যানেজমেন্ট করে না। তাছাড়া তারা সবই জানে, সবই পারে, তাদের কাছে ওই স্ট্র্যাটেজি আছে, ওই স্ট্র্যাটেজি ধরে তারা ট্রেডও করতেছে। এই সিমিলার স্ট্র্যাটেজিটা আমার যারা স্টুডেন্ট, এই যে দেখতে পাচ্ছেন সেল, এই যে বাই, এই যে স্ট্র্যাটেজিটা সবার কাছে আছে, আমার যত স্টুডেন্ট সবার কাছে আছে, কিন্তু প্রত্যেকে কি করতে পারতেছে? কেন পারতেছে না হচ্ছে যে সে নিয়ম মানতেছে না, সে রুলস মানতেছে না। আমি দেখা যাচ্ছে যে এই জায়গা বরাবর 3টা ট্রেড করার জায়গা খুঁজে পাচ্ছি না, সে এই বরাবর 6টা ট্রেড করে ফেলতেছে। তার মানে কি সে রুলসের মধ্যে আছে? সে এই পজিশনটার জন্য ওয়েট করতেছে না, এই পজিশন ওয়েট করতো তাহলেই হয়ে যেত। এখন আমি যদি বলি যে একটু হিস্টোরিতে যাই, এখানে দেখেন সাপোজ মনে করেন যে 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা ট্রেড দেখা যাচ্ছে, হ্যাঁ 8টার মধ্যে এখানে 1 2 3 4, 4টা লস দেখা যাচ্ছে, 1 2 3 4, 4টা প্রফিট দেখা যাচ্ছে, 4টা প্রফিট 4টা লস। তাহলে কি হবে একটা পিপলের? সে অন অ্যাভারেজ লসে যাবে। তো সেক্ষেত্রে সে যদি এরকম পজিশনে থাকে যে 50% প্রফিট 50% লস, তাহলে কিন্তু সে কী করবে? অন অ্যাভারেজ লসে থাকবে। অন অ্যাভারেজ যখন লসে থাকবে তখন কী হবে? সে কখনোই মার্কেট থেকে উঠতে পারবে না। তো মার্কেট থেকে উঠতে গেলে আপনাকে কী করতে হবে? মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, মাস্ট বি মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। সেক্ষেত্রে মানি ম্যানেজমেন্টটা কেমন? এই শিটটা আপনাদের সবার কাছেই আছে, যে মিনিমাম মিনিমাম এই 60টা ট্রেডের মধ্যে যেন মিনিমাম আমার 5টা ট্রেড উইন হয়, বা 4টা উইন হয় 3টা লস হয়। অর্থাৎ লস সমান সমান রাখা যাবে না। যদি লস সমান সমান হয়, যে 4টা লস 4টা উইন, তাহলে কিন্তু আপনি লুজের দিকে চলে যাচ্ছেন। মিনিমাম 5টা লস, আর যদি আপনার 5টা প্রফিট 4টা লস যদি হয়, অর্থাৎ আপনি
60%ও যদি প্রফিটে থাকেন তারপরেও আপনি আস্তে আস্তে ডেভেলপ করতে পারবেন। সো এই জিনিসগুলো আপনার জানতে হবে এবং বুঝতে হবে। এখন কথা হলো এই যে হিস্টোরিটা আমি দেখাইলাম, আজকের ট্রেড যদি এইখানেই ক্লোজ হয়ে যায় তাহলে কি হবে, আমি আজকের দিনে লসে থাকব। এখন এইখানে যদি 8টা আছে, আরও 2টা ট্রেড করা হয় এবং ওই 2টা যদি প্রফিট হয় তাহলে এখানে 4টা প্রফিট আর 2টা প্রফিট, 6টা যদি প্রফিট হয় তাহলে কি হবে, অন অ্যাভারেজ প্রফিটে থাকবো। এখানে যদি ঘটনাটা এমন হয় যে আরও 10টা ট্রেড হয় এবং সেখানে যদি আবার 50% প্রফিট থাকে তাহলে এই প্রফিট এবং ওই প্রফিটে মিলে অন অ্যাভারেজ প্রফিটে যাব। অর্থাৎ আপনি ট্রেড করা ওই দিনের জন্য ক্লোজ করবেন কখন সেটাও কিন্তু একটা ম্যাটার। সো অনেক কিছু বলার, যেটা কিনা এই 10 মিনিট বা 15 মিনিট ক্লাস করে বলা পসিবল না। আস্তে আস্তে প্রতিটা ক্লাসে এইসব আলোচনা হবে, নো টেনশন। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। আর ডু অর ডাইয়ের যে ব্যাচটা, এটা আগামীকাল 17 তারিখ রাত 10টায় ক্লাস আছে, প্রত্যেকেই জয়েন করার চেষ্টা করেন। ধন্যবাদ।